সামান্য বৃষ্টির দেখা পাওয়া গিয়েছিল, কিন্তু সে নামমাত্র। বাইরে এখন প্রখর রোদ, ঘরের ভিতরে হালকা আলো আর জানালা দিয়ে সামান্য বাতাস আসছে। কারণ ঘরের একটা মাত্র জানালাই খোলা রেখেছি এবং বাকিগুলো সব বন্ধ। কারণ সেই সব জানালা দিয়ে রোদের প্রখর অগ্নিশিখা দ্রুত ঘরের মধ্যে ঢুকে পড়ে আবহাওয়া আরও গরম থেকে গরমতর করার চেষ্টা করছে। রথিজিৎ তার প্রিয় ইজি চেয়ারে বসে চোখটা বন্ধ করে শুয়ে রয়েছে। আমিও চেয়ারে হেলান দিয়ে প্রায় চোখ বুঝেই বসে রয়েছি। আর মেঘমালা পাশে বসে সেলাই করছে, তার মুখে মৃদু হাসি। আমি মনে মনে ভাবছি যে এই গরমের দুপুরে তো সমস্ত শহরই ঘুমে আচ্ছন্ন, কারণ এতটাই শান্ত এবং নিরিবিলি লাগছে শহরটাকে। আজ যেন রথিজিতের এই বাড়িতেও কেমন যেন একটা অলসতার ভাব। আপাতত রথিজিৎ চোখ বন্ধ করেই বসে রয়েছে, আর মেঘমালা গৃহস্থালির কাজে মগ্ন, আর আমিও রয়েছি সেই লেখালেখি নিয়েই। কিন্তু ব্যাপার হচ্ছে, এই গরমে যেন কিছুই ভালো লাগছে না। এক জায়গায় স্থির হয়ে পাখার নিচে বসে থাকতেই যেন একটু আরাম বোধ করছি। বলা বাহুল্য, গরমের দাপটেই হোক বা অন্য কিছুর কারণে আপাতত কেস কোনো আসছে না, আর বেশ কিছুদিন হলো কেসের কোনো দেখা নেই। এই সবই ভাবছি, এমন সময় বৌঠান বলে উঠলেন, কি গো, চুপচাপ এমন করে কি ভাবছো? গরমটা বুঝি বেশ লেগেছে? না বৌঠান, আসলে ভাবছি এই শান্তি আর কতক্ষণ থাকবে। এই যেমন গরমের দিনে রথিজিৎ কীরকম সুবোধ বালকের মতো ঘরে বসে আছে, বিষয়টা কতটা ভালো বলো তো। কিন্তু আসল ব্যাপার হচ্ছে, রথিজিতের জীবনে শান্তি যেন ক্ষণস্থায়ী অতিথি। এই বোধহয় আবার কোনো একটা কেস এসে দরজার কড়া নাড়ল বলে। তবে এটাও ঠিক, এমন শান্তি থাকলে আমার নিজেরও কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। তুমি কি তবে অশান্তি কামনা করছো বিজয়? এই গরমে আমার মগজটা একটু বিশ্রাম চাইছে, বুঝলে ভাইয়া। সঠিকভাবে ভাবার জন্য মাঝে মাঝে একটু বিশ্রাম দরকার। তোমার মগজকে আর কখনো বিশ্রাম নেয় রথিজিৎ? এই যে তুমি এখন চোখ বন্ধ করে বসে রয়েছ, নিশ্চয়ই কিছু না কিছু মনের মধ্যে প্যাঁচ খাইয়েই চলেছ। এইসবই কথা হচ্ছে, ঠিক তখনই কলিং বেলের তীব্র আওয়াজ আমার কানে এলো। একবার না, দুবার না, 3 বার পরপর আওয়াজ এলো। বেচারাম গিয়ে দরজা খুলে দিল। এতক্ষণে আমরা সকলেই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। দেখলাম বাইরে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বয়স আন্দাজ 50 হবে। তার মুখ ফ্যাকাশে, চোখ ফোলা, আর পরনের দামি পোশাক অবিন্যস্ত। তারপর দেখলাম কেমন বেচারামের উপর ভর দিয়ে তিনি আসছেন। বোঝা যাচ্ছে ভদ্রলোকের অবস্থা অত্যন্ত শোচনীয়, আর তার উপরে তীব্র গরম তার অবস্থা আরও শোচনীয় করে তুলেছে। আমি ছুটতে নিচে এলাম, তারপর ওনাকে ধরে উপরে নিয়ে এসে বসালাম। বসাতেই তিনি অস্ফুট স্বরে বললেন, একটু একটু জল, একটু। বৌঠান জল আনতে গিয়েছিলেন। জলটা দেওয়া মাত্রই তিনি সবটুকু এক ঘোটে খেয়ে নিলেন। তারপর খানিক চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন। এত কিছুর মাঝে দেখলাম ওনার ভিজিটিং কার্ডটা পড়ে গিয়েছে। দূর থেকে দেখলাম নাম লেখা রয়েছে ডক্টর অমল কান্তি রায়। রথিজিৎকে বলায় সে বলল, ডক্টর অমল রায় শহরের নাম করা শিশু বিশেষজ্ঞ। রথিজিৎ বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার টিনা, আমার একমাত্র মেয়ে টিনা নিখোঁজ। সে কি নিখোঁজ? কখন থেকে? কাল রাত থেকে। আপনার মেয়ের বয়স কত? এই সবে 6 পড়েছে। দেখলাম ভদ্রলোকের গলা কেঁপে উঠছে খানিক। তাও উনি যথেষ্ট চেষ্টা করছেন নিজেকে সামলাবার, কিন্তু যেহেতু এত বড় একটা বিষয় ঘটে গেছে, তাই বোধহয় বিষয়টা তিনি মেনে নিতে পারছেন না। আচ্ছা, আপনি এটা বলুন যে শেষবার আপনি ওকে কি অবস্থায় রেখেছিলেন?
শেষ যখন দেখেছিলাম ও নিজের ঘরে ঘুমোচ্ছিল। সকালে ওর মা শিলা যখন ওকে ডাকতে গেল, দেখলো বিছানা খালি, ঘর অগোছালো হয়ে রয়েছে, খেলনাগুলো চারিদিকে ছড়ানো ছেটানো। আমি আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করে এইসব হয়ে গেল। ডক্টর অমল পরপর কথাগুলো বলে যাচ্ছিলেন। হঠাৎ যে এমন একটা পরিস্থিতির মধ্যে এসে পড়তে হবে আর তার কুল কিনারা আমিও ঠিক ধরতে পারছি না। রথিজিৎ দেখলাম মনে মনে কিছু ভাবছে, তবে এটা স্পষ্ট হঠাৎ কেস আসার ফলে তার কিন্তু প্রতিবারের যে অদম্য মনোসংযোগ দেখা যায় তার এবারেও কোনো ত্রুটি হয়নি। সে ভাবছে, তার মানে ইতিমধ্যেই সে সেই কেসের মধ্যে ঢুকে পড়েছে। খেলনা ছড়ানো ছিটানো, কিন্তু একটা শিশু ঘুমের মধ্যে অতটা ঘর অগোছালো করবে না। তবে কি জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে? রথিজিৎ কিছুক্ষণ যেন কি সব ভাবল, তারপর আবার বলে উঠল, শান্ত হন ডক্টর রায়, বিস্তারিত বলুন, কখন ঘটনাটা ঘটেছে বলে আপনার মনে হচ্ছে? আর পুলিশে খবর দিয়েছেন তো? হ্যাঁ দিয়েছি। ইন্সপেক্টর গণেশ দে তদন্ত করছেন, কিন্তু কোনো কিনারা তো হচ্ছে না। আমার স্ত্রী শিলা সে তো ভয়ে হাতমরা হয়ে গেছে। রতিজিৎ বাবু, আমার টিনাকে ফিরিয়ে দিন। ওকে ছাড়া আমরা বাঁচবো না। ডক্টর কমল রায় কান্নায় ভেঙে পড়লেন। তার শরীর থরথর করে কাঁপছে। অনেকক্ষণ ধরেই নিজেকে কোনোভাবে সামলে রেখেছিলেন, কিন্তু ঘটনার বিবরণ দিতে দিতে বোধহয় সেই বাঁধও ভেঙে গিয়েছে। শান্ত হন ডক্টর রায়, আমি আপনার কেসটা নেব। তবে আপনি যদি এইভাবে ভেঙে পড়েন আর আমাকে সমস্ত বিষয়টা খুলে না বলেন, তাহলে আমি তো আপনার মেয়েকে উদ্ধার করতে পারবো না। কিছু উত্তর আমার জানার খুবই দরকার। রথিজিতের কথায় তিনি নিজেকে সামলে নিলেন এবং বললেন, হ্যাঁ রতিজিৎ বাবু, আপনি বলুন কি জানতে চান। আমি চেষ্টা করব উত্তর দেয়ার। রথিজিৎ একটা সিগারেট বের করলো, তারপর সেটা ধরিয়ে বলল, আপনার বাড়িতে আর কে থাকেন? কোনো কাজের লোক? হ্যাঁ, পুরনো পরিচারিকা সুধা দেবী। সে বহু বছর ধরে আমাদের বাড়িতেই আছে। আর ড্রাইভার, ওরা সবাই খুব নির্ভরযোগ্য। বেশ, আপনার কি কারোর সঙ্গে কোনো শত্রুতা আছে? মানে ব্যবসায়িক কোনো বিবাদ বা এমন কেউ যে আপনাকে বা আপনার পরিবারের ক্ষতি করতে চাইতে পারে? শত্রুতা না, মানে ঠিক শত্রুতা নয়। তবে আমার ওই প্রাক্তন ল্যাব অ্যাসিস্ট্যান্ট রমেন সেনগুপ্ত, তাকে আমি কিছুদিন আগে এক দুর্নীতির অভিযোগে ছাঁটাই করেছিলাম। সে আমাকে হুমকি দিয়েছিল, কিন্তু সে এত বড় কাজ করতে পারে না, তা আমি বিশ্বাস করতে পারছি না। আর রইল তো সুরেশ চন্দ্র, তিনি বলেন আমার বিজনেস পার্টনার। তার সঙ্গেও ইদানিং কিছু মতবিরোধ চলছে। তবে এসব একদম ব্যক্তিগত ব্যাপার। এসবের সাথে এর কোনো মানে আচ্ছা, কেউ যে আপনাদের বাড়িতে ঢুকে আপনার মেয়েকে নিয়ে যাবে, এই সুযোগ কি কোথাও থেকে হতে পারে? আর সেটাই তো আশ্চর্যের বিষয়। এরকম কোনো জায়গা নেই যেখান থেকে প্রধান ফটক ছাড়া কেউ ঘরে ঢুকবে, আর তাও আমাদের ওই শোয়ার ঘরে। সেই কারণেই তো না কিছুই মাথায় ঢুকছে না। পরিস্থিতি খুবই কঠিন। তাড়াতাড়ি কিছু একটা না করতে পারলে এই বিষয়টা অন্যদিকে যেতে পারে। সেই জন্যেই তো রতিজিৎ বাবু, আপনি এখনই চলুন। আমার গাড়ি আছে, কোনো কিছু সমস্যা হবে না। দরকার পড়লে আমি আগাম টাকা। রথিজিৎ তার ডান হাতটা উপরের দিকে তুলল
ভদ্রলোক চুপ করে গেলেন। রথিজিৎ দৃঢ় কণ্ঠে বলল, রথিজিৎ সান্যাল কাজ শেষ না হলে 1 পয়সাও নিতে পছন্দ করে না। আর যেখানে একটি ছোট মেয়ের বিষয়, সেখানে টাকাটা বড় কথা নয় অমলবাবু। ক্ষমা করবেন, আসলে আমি মানে খারাপ ভাববেন না। আরে না না, খারাপ ভাবার কোনো প্রশ্নই নেই। আপনার মানসিক অবস্থা এখন ভালো নেই, সে আমি বুঝেছি। তাহলে আপনি এখন যান, আমি বিকালের মধ্যেই আপনার বাড়িতে উপস্থিত হচ্ছি। আর ইন্সপেক্টর গণেশ দেখে খবর দিয়ে দিন যে আমরা আসছি। রথিজিতের দিকে অসহায় চোখে একবার তাকালেন, যেন রথিজিৎই ওনার একমাত্র ভরসা ছিল। আর যখন সে রাজি হয়েছে কেসটা নিতে, উনি যেন এক নতুন আশার আলো খুঁজে পেয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ রথিজিৎ বাবু। আমি জানি আমি জানি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি পারবেন। অমলবাবু তার গাড়ি করে যেতে বলেছিলেন, কিন্তু রথিজিৎ তেনাকে চলে যেতে বললেন এবং বিকালের সময় সেখানে হাজির হবে এই কথাও তাকে জানিয়ে দিল। যাই হোক, মেঘমালাকে সব কিছু জানিয়ে আমরা পাড়ি দিলাম অমলবাবুর বাড়ির দিকে। যদিও বা অমলবাবুর বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়, ওই 20 মিনিটের মধ্যেই ট্যাক্সি করে আমরা পৌঁছে গেলাম অমলবাবুর বাড়িতে। ডক্টর রায়ের বাড়িটি বিশাল, আধুনিক স্থাপত্যের নিদর্শনও কোথাও কোথাও দেখা যাচ্ছে, কিন্তু এখন যেন পুরোটাই কেমন থমথমে, একটা চাপা ভয় আর উদ্বেগে ভারী হয়ে আছে বাড়ির পরিবেশটা। ভিতরে প্রবেশ করেই দেখলাম ভিতরে ইন্সপেক্টর গণেশ দে কয়েকজন পুলিশ কনস্টেবল নিয়ে ঘোরাফেরা করছেন। এরপর আমি এবং রথিজিৎ এগিয়ে গেলাম সেই ঘরটির দিকেই। ইন্সপেক্টর গণেশ আমাদের দেখা মাত্রই আমাদের দিকে এগিয়ে এলেন এবং বললেন, রথিজিৎ বাবু, ও আপনি এসেছেন? অমলবাবু তো আমাদের উপর ভরসাই করতে পারছেন না। যাক, আপনি তবে এসে ভালোই করেছেন। আমরা তো মাথা চুলকাচ্ছি, কোনো সূত্রই পাচ্ছি না। দেখলাম সেই ঘরের একটি সোফায় এতক্ষণ অমলবাবু বসেছিলেন, কিন্তু আমাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন। আরেকটি ভদ্রমহিলাকে চোখে পড়ল, সোফায় জড়সড় হয়ে বসে আছেন। তার চোখ দুটি লাল, কেঁদে কেঁদে চোখের পাতা দুটি ফুলিয়ে ফেলেছেন, আর মুখে আতঙ্কের ছাপ। মনে হলো ইনি শিলাদেবী। দেখলাম রথিজিৎও আমার মনে থাকা সেই প্রশ্নটাই জিজ্ঞাসা করলো অমলবাবুকে। আচ্ছা, ইনি কি তাহলে আপনার স্ত্রী? হ্যাঁ, ইনি আমার স্ত্রী শিলা রায়। এরপর রথিজিৎ গণেশবাবুর দিকে তাকিয়ে বলল, আসুন গণেশ সাহেব, টিনার ঘরটা একবার দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, চলুন। আর দেখুন, সেই রকমভাবে কিছু ঘাঁটাঘাঁটি করা হয়নি। বলতে বলতেই আমরা দুতলার ঘরে হাজির হলাম। ঘরটি শিশুদের খেলার জিনিসপত্রে ভরা, বিছানা অগোছালো, যেন তাড়াহুড়ো করে উঠে যাওয়া হয়েছে। জানালার পর্দা হাওয়ায় উড়ছে, কারণ জানালাটা সামান্য খোলা আছে। রথিজিতের প্রথমেই চোখ পড়ল সেই জানালার দিকে। বলল, এই জানালা দিয়ে কেউ ঢুকতে বা বেরোতে পারবে কি? হ্যাঁ স্যার, নিচে একটা গ্রিল লাগানো আছে, সেটা ধরে ধরে নামা সম্ভব। তবে সেখানে কোনো পায়ের ছাপ আমরা পাইনি। কাল রাতে হালকা হালকা বৃষ্টিও হয়েছিল, আর ছাপ থাকলে তো সেটা বোঝা যেত। আর কিছু পাওয়া গেছে? মানে কোনো অস্বাভাবিক বস্তু বা এমন কিছু, মানে যেটা আমাদের তদন্তে কোনো সূত্র হিসাবে কাজে লাগতে পারে? না স্যার, তেমন কিছুই না। শুধু টেবিলের উপর টিনার প্রিয় ওই ডল হাউসটা উল্টে পড়েছিল, আর ওর কিছু রং পেন্সিলও ছড়ানো ছিল। কথাটা শোনা মাত্রই রথিজিৎ দ্রুত পদক্ষেপে এগিয়ে যায় টেবিলটার দিকে। টেবিলের চারপাশটাও একবার চোখ বুলিয়ে নিতে ভুলল না। তারপর সামনে থাকা ডল হাউসটা তুলে নিয়ে বলল, এই ডল হাউসটা উল্টো হয়ে পড়েছিল? হ্যাঁ, যখন ওকে খুঁজতে গিয়েছিলাম তখনই দেখলাম ওটা উল্টে আছে। টিনা খুব যত্ন করে ওটা সাজিয়ে রাখতো। উত্তরটা দিলেন শিলা রায়। রথিজিৎকে দেখলাম ডল হাউসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার চোখ দুটি খুব তীক্ষ্ণ হয়ে উঠেছে।
দেখলাম সে কিছু একটা লক্ষ্য করছে মন দিয়ে। বেশ কিছুক্ষণ সেটা নিয়েই নাড়াচড়া করছে। কি এমন সে তাতে খুঁজে পেল সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। আমিও এগিয়ে গেলাম দেখতে। গিয়ে যা দেখলাম তা হলো কতকটা এরকম। রথিজিৎ ডল হাউসের ছোট্ট একটি কোণায় খোঁটরাচ্ছে এবং সেটায় বারবার চাপ্পড় মারছে। হঠাৎ ডল হাউসের একটি ছোট কোণায় একটি ক্ষুদ্র দেখা গেল। ঘরে উপস্থিত সকলেই রথিজিতের দিকে এক পা এগিয়ে গেল। সবাই শ্বাসরুদ্ধ করে সেই দিকেই চেয়ে রয়েছে। তার থেকে প্রায় অদৃশ্য একটা ছোট্ট কাগজের টুকরো বেরিয়ে এলো। রথিজিৎ তা সন্তর্পণে খুলে ফেলল। ভাঁজ করা কাগজটা রথিজিৎ ডক্টর অমলকে দেখিয়ে বলল, এটা কি টিনার হাতের লেখা? বলে কাগজটা অতি সাবধানে অমলবাবুর হাতে দিল এবং অমলবাবুও পরিস্থিতির গুরুত্ব বুঝে সাবধানে সেটা নিয়ে ভালো করে দেখতে লাগলেন। তারপর কাগজটা দেখে চোখ দুটো খানিক সরু করে বললেন, হ্যাঁ, মনে হচ্ছে ওরই হাতের লেখা। কিন্তু এই যে একটা হিজিবিজি আঁকা, দুটো বৃত্ত, তার মাঝে একটা ত্রিভুজ, এটা এটা কিসের চিহ্ন? রথিজিৎ হাত বাড়িয়ে সেটা নিজের কাছে নিল। আমি বললাম, এই বয়সের বাচ্চাদের আঁকা তো বেশিরভাগ এমনই হয়, কিন্তু রথিজিৎ এটাতে তুমি নতুন কি দেখছো? মানে এই হিজিবিজি আঁকার মধ্যে কোনো গোপন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে কি, বা এমন কিছু? রথিজিৎ আমার কথার কোনো উত্তর দিল না। তার সম্পূর্ণ মনোযোগ রয়েছে ওই কাগজটার মধ্যেকার অঙ্কাগুলির উপর। আঁকাটি সে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার মুখে খানিক চিন্তার ছাপ ফুটে উঠছে ধীরে ধীরে। এরপর রথিজিৎ কাগজটি নিজের পকেটে ঢুকিয়ে রেখে দিল। তারপর গণেশদের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর, আপনার লোকজনকে বলুন কাল রাতে যারা এই বাড়িতে ছিল, বিশেষ করে পরিচারিকা সুধা দেবী আর ড্রাইভার, তাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করতে। কাল রাত থেকে সকালের মধ্যে কে কোথায় ছিল তা খুঁটিয়ে জানতে হবে। ডক্টর রায়ের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট রমেন সেনগুপ্ত এবং সুরেশচন্দ্র, এদের ব্যাপারেও বিস্তারিত তথ্য জোগাড় করুন। তাদের গতিবিধি সম্পর্কে আমার খোঁজ চাই। আর যদি সামান্যটুকু সন্দেহ হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই স্যার, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। বলেই তিনি ওনার সমস্ত পুলিশ বাহিনী নিয়ে বেরিয়ে গেলেন। ইন্সপেক্টর গণেশের সাথে রথিজিতের পরিচয় অনেক আগে থেকেই। উনি নিধুবাবুর জায়গায় বদলি হয়ে এসেছেন। কিছুদিনের জন্য নিধুবাবুকে পুরুলিয়ায় ট্রান্সফার করা হয়েছে। যাই হোক, ইন্সপেক্টর বেরিয়ে যাওয়ার পরেই রথিজিৎ অমলবাবুর দিকে চেয়ে জিজ্ঞাসা করল, ডক্টর রায়, আপনার বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা আছে, বিশেষ করে বাড়ির বাইরের দিকে? হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু গতকাল রাত 10টা থেকে আজ সকাল 7টা পর্যন্ত ওই ক্যামেরার ফুটেজ গায়েব হয়ে গেছে। কেউ ইচ্ছে করে মুছে দিয়েছে। আমি ঘটনাটা হওয়ার পরেই চেক করতে এসেছিলাম, কিন্তু ফুটেজ গায়েব? সম্ভবত এটি এক অত্যন্ত সুপরিকল্পিত অপহরণ। শুনেই শিলাদেবী আবার ফুঁপিয়ে উঠলেন। অমলবাবু তাকে সান্ত্বনা দিতে লাগলেন। ওই অবস্থাতেই তিনি রথিজিৎকে জিজ্ঞাসা করলেন, তাহলে রথিজিৎ বাবু, হ্যাঁ, আমার মেয়েটার কি হবে? আপনি আপনি অযথা ভেঙে পড়বেন না। আমাকে একটু সময় দিন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে জানাচ্ছি। আর যদি কিছু হয় বা প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করে নেবেন। বলে পকেট থেকে একটা কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দিল। বলল, এ নিন, আমরা আজ আসি তাহলে। এরপর আর একটিও বাক্য ব্যয় না করে আমি আর রথিজিৎ সোজা ট্যাক্সিতে গিয়ে উঠলাম। সমস্ত রাস্তা তো কথা হলো নাই, উপরিউক্তভাবে বাড়ি ফিরেও সে শটাং গিয়ে তার লাইব্রেরি ঘরে দরজা বন্ধ করে দিল আর বলে দিল, আমাকে যেন বিরক্ত না করা হয়। পরের দিন সকাল।
রথিজি তার চেয়ারে বসে আছে, হাতে সেই হিজিবিজি আঁকা কাগজটি। কাল রাত্রে মহাশয় ভাবতে ভাবতে নাকি ঘুমিয়ে পড়েছিলেন। এরকম খুব কমই হয় যে রথিজিৎ কোনো কিছু মাথায় রেখেই ঘুমোচ্ছে, মানে সমাধান না করা কেস। যাই হোক, দেখলাম রথিজিৎ এখনও বারবার সেটাকেই উল্টে পাল্টে দেখছে। আমি বসে বসে আজকের খবরের কাগজটা পড়ছিলাম। ঠিক এমন সময় মেঘমালা এসে চাটা টেবিলের উপর রাখলো, বলল, হ্যাঁ গো, অমলবাবুর মেয়েটার কিছু কিনারা হলো? কালকে থেকে ওসব শোনার পর থেকে মনটা না কেমন অস্থির লাগছে। সেই কাগজটা থেকে চোখ না সরিয়েই রথিজিৎ জবাব দিল, না মেঘ, এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সূত্র নেই, তবে এই আঁকাটা আমাকে ভাবাচ্ছে। অতি অদ্ভুত। একটাই চিত্র, দুটো বৃত্ত, মাঝে একটি ত্রিভুজ। কিন্তু বাচ্চাদের আঁকা তো এমনই হয় রথিজিৎ, হয়তো টিনা খেলার ছলেই এঁকেছে। টিনা কি শুধু খেলার ছলে আঁকবে, নাকি কিছু বোঝাতে চাইবে? ও যখনই কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চায় ও এই ধরনেরই সাংকেতিক কিছু ব্যবহার করে, কারণ ওর মা বাবা ওকে এমনভাবেই শিখিয়েছেন বলে আমার ধারণা। এটা টিনার ব্যক্তিগত প্রতীক। তুমি বোধহয় লক্ষ্য করোনি, টিনার ঘরে অনেক এমন ছবি আঁকা রয়েছে যেগুলো অবশ্যই ওর নিজের আঁকা, সেগুলো কিন্তু খুব একটা স্পষ্ট বা সুন্দর নয়, কিন্তু প্রত্যেকটা আঁকা কিছু না কিছু সহজ দেখতে লাগে কিন্তু বোঝায় খুবই কঠিন, এইরকম বিষয় ব্যক্ত করে। এটা কোনো সাধারণ আঁকা নয়, এর মধ্যে কোনো বার্তা লুকোনো আছে। কারণ আমি যখন ওর ডল হাউসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিলাম, তখন এই কাগজটা যে কোথায় আছে তার চিত্রটা ওতেই আঁকা ছিল, কিন্তু উল্টো করে, যাতে না সাধারণ মানুষের চোখে পড়ে, বুঝলে? রথিজিৎ এই সব কথাই বলছিল, ঠিক তখনই কলিং বেলের আওয়াজ শোনা গেল। বেচারাম গিয়ে দরজা খুলে দিল। দেখলাম ইন্সপেক্টর গণেশ দে ঘরে প্রবেশ করছেন। তার মুখে হতাশার ছাপ স্পষ্ট। রথিজিৎ বাবু, বলি কোনো কিছুর তো সুরাহার হলো না। সুধা দেবী বা ওই ড্রাইভার, কাউকে সন্দেহ করার মতো কিছু যে পেলামই না। তাদের স্বীকারোক্তিটা বেশ শক্তপোক্তই। রমেন সেনগুপ্ত তার বাড়িতেই ছিল, আর সুরেশচন্দ্র শহরের বাইরে ছিল বলে তার রেকর্ড পাওয়া গেছে। যদিও বা তাদের ওপর নজর রাখা হচ্ছে। আচ্ছা, ডক্টর রায়ের সঙ্গে আপনার কথা হয়েছে? মানে কোনো মুক্তিপঞ্চে ফোন বা এরকম কিছু কি এসেছে ওনার কাছে? না স্যার, কোনো মুক্তিপঞ্চে ফোন আসেনি। আর সত্যি বলতে এটা আরোই অদ্ভুত লেগেছে আমাদের। সাধারণত কিডন্যাপ করলে তো মুক্তিপণ চায়। মুক্তিপণ না চাওয়াটা দুটো কারণে হতে পারে। এক, এটা কোনো ব্যক্তিগত প্রতিহিংসা যেখানে টাকা মুখ্য নয়, আর দুই, অপহরণকারী চায় না যে তাদের পরিচয় ফাঁসুক, তাই সরাসরি যোগাযোগটা এড়াচ্ছে। ব্যক্তিগত প্রতিহিংসা? কে হতে পারে? রমেন সেনগুপ্ত নাকি সুরেশচন্দ্র? ইন্সপেক্টর, আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। রমেন সেনগুপ্তের বর্তমান ঠিকানাটা কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে, তার ওপরেও নজর রেখেছি। আমাকে তার ঠিকানাটা দিন। আমাকে একবার তার সঙ্গে দেখা করতে যেতে হবে। তবে আমি একা যাব, কোনো পুলিশ নিয়ে যাব না। একা? কিন্তু যদি বিপদ হয়? ভরসা রাখুন, আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো রহস্য আছে। এই আঁকাটার সঙ্গে এই রহস্যের কোনো যোগসূত্র থাকতে পারে। ঠিক আছে, আপনি যখন ঠিক করেছেন তার উপরে তো আমি আর কিছু বলতে পারি না। তবে একটু সাবধানে থাকবেন আর কি। আজ উঠি তাহলে। মিস্টার ভরদ্রাজেরও একটা কেস পড়ে আছে, ওই ওনার সোনার আংটি কোথায় খোয়া গেছে তা নিয়ে। বলে তিনি দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। বৌঠান রথিজিৎকে বললেন, তা হ্যাঁ গো, তুমি ঠাকুরপোকে নিয়ে যাও না, একা কেন যাচ্ছ? আমার কি চিন্তা হয় না নাকি? একটা মেয়ে নিখোঁজ এখনো পর্যন্ত, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে, আর উপরে যদি এই লোকটাই খুনি হয়। আরে মেয়ে, কত ভেবো না, আমার উপর সামান্য ভরসাটুকু তো রাখো। বিজয়কে তো নিয়ে যাব, কিন্তু
বিজয় থাকবে গেটের বাইরে। না হলে দুজন মিলে গেলে যদি সন্দেহ করে, সেটাই হচ্ছে আসল বিষয়, বুঝলে? যাই হোক, আমাকে আর দেরি করলে চলবে না, ব্রেকফাস্টটা করেই আমাকে বেরোতে হবে। এরপর রথিজিৎ ব্রেকফাস্ট করেই আমাকে নিয়ে পাড়ি দিল রমেন সেনগুপ্তের বাড়ির উদ্দেশ্যে। সত্যি বলতে কালকে থেকে রথিজিতের সঙ্গে কেস সংক্রান্ত কোনো কথা আমার সাথে হয়নি, তবে যেহেতু সে নিজেই একটু ঘেঁটে রয়েছে, তাই আমি আলাদা করে আর তাকে জিজ্ঞাসা করে ঘাঁটাতে চাইলাম না। রথিত শুধু বলল, দেখো বিজয়, বিষয়টা যতটা কঠিন ততটাই সোজা, কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় কোপ মারাটাই সব থেকে বড় দাও হবে। আপাতত আমিও ঠিক পরিষ্কার নই, তাই তোমাকে যে কি বলবো সেটাও জানি না। আরে না না, আরে সে ঠিক আছে, বিষয়টা তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না। তাহলে আমি ভেতরে গেলাম, আর যাই হয়ে যাক ভিতরে তুমি আসবে না যতক্ষণ না কোনো গান ফায়ারিং শুনছো। রথিজিৎ কথাগুলো বলেই আমাকে আর একটাও কথা বলতে না দিয়ে হুড়মুড় করে রমেনবাবুর ফ্ল্যাটের দিকে চলে গেল। রমেন সেনগুপ্তের ছোট ফ্ল্যাট, শহরের পুরনো অঞ্চলের অন্তর্গত নীতিনভি ভবনে। যেহেতু আমি রথিজিতের সাথে ভিতরে যাইনি, তাই প্রথমে আমার ভিতরকার বিষয়ে জানাটা অসম্ভব, কিন্তু পাঠকদের সুবিধার জন্য রথিজিৎ যেভাবে পুরোপুরি ঘটনাটা আমাকে পরবর্তীকালে বলেছিল ঠিক সেইভাবেই তুলে ধরছি। রমেন সেনগুপ্তের ফ্ল্যাটটি বেশ এলোমেলো, বই আর কাগজপত্রে ভরাট। রথিজিৎ গিয়ে কলিং বেল টিপতেই তিনি নিজেই দরজা খোলেন। রথিজিৎকে দেখে যে তিনি কিছুটা অবাক হয়েছেন তা বোঝা যাচ্ছিল, আর তার সাথে একটু বিরক্তও হয়েছেন। আপনি রথিজিৎ বাবু? তা আমার কাছে কেন? আমি তো ডক্টর রায়ের মেয়ের নিখোঁজ হওয়ার ব্যাপার নিয়ে কিছুই জানি না। আমি টিনা রায়ের ব্যাপারে এসেছি, আপনি তো তাকে চেনেন। হ্যাঁ হ্যাঁ চিনি, ডক্টর রায়ের মেয়ে। সে আমার কাছেই প্রাইভেট টিউশন পড়তো কিছুদিন। ছোটোবেলায় আমি যখন ডক্টর রায়ের ল্যাবে কাজ করতাম আর কি। টিউশন নিত? এটা তো জানা ছিল না। আপনি কিছুদিন আগে ডক্টর অমল রায়কে হুমকি দিয়েছিলেন, তাই না? হুমকি? আরে আমি শুধু বলেছিলাম সে আমাকে অন্যায়ভাবে ফাঁসিয়েছে, এর ফল সে পাবে। দেখুন, আমি হলাম নিরীহ মানুষ, আর তার মেয়ের ক্ষতি করার মতো নীচ মানসিকতা আমার নেই। আমি হলাম গিয়ে একটা বিজ্ঞানী, কিছু গবেষণা নিয়ে মগ্ন থাকি। এইসব অপরাধের সাথে আমার কোনো সম্পর্ক নেই বাবা। আপনার কি মনে হয় কে এই কাজ করতে পারে? আমার সত্যি বলতে কোনো ধারণা নেই এই ব্যাপারে, তবে ডক্টর রায়ের অনেক শত্রু আছে শুনেছি। শুধু আমি নই, আমি শত্রু নই, তার চিকিৎসা পেশার আড়ালে তার নাকি আরও অনেক ব্যবসা আছে। আপনার কোনো গোপন শত্রু আছে কি? এমন কেউ যে আপনার উপর প্রতিশোধ নিতে চাইবে? কি বলছেন আপনি? আমার কেন শত্রু থাকবে? টিনাকে অপহরণ করা হয়েছে, কিন্তু কোনো মুক্তিপণ চাওয়া হয়নি। এটা কিসের ইঙ্গিত দেয় জানেন? এটা কোনো ব্যবসায়িক অপহরণ নয়, এটা ব্যক্তিগত আক্রোশ, আর সেই আক্রোশ আপনার উপরও থাকতে পারে। আমার উপর? আমি নিরীহ মানুষ, আমার কোনো শত্রু নেই। মনে করুন এমন কেউ যে আপনাকে ঘৃণা করত, ডক্টর রায়কে ব্যবহার করে আপনার সর্বনাশ করতে চাইছে। এমন কেউ যার আপনার এবং ডক্টর রায় উভয়ের ওপর রাগ আছে। হঠাৎ করেই রমেন সেনগুপ্তর মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। তার চোখ দেখে মনে হয় যে কিছু একটা লুকিয়ে রাখতে চাইছে। রথিজিৎ ইতিমধ্যেই আন্দাজ করতে পারছিল যে কিছু একটা জানে। বলুন রমেনবাবু, কিছু লুকোবেন না। আপনার এই নীরবতা টিনার জীবন কেড়ে নিতে পারে। আমার একটা পুরনো শত্রু ছিল, তার নাম মহাদেব। সে একজন মাফিয়া জগতের লোক ছিল। তার সঙ্গে আমার একটা বিষয় নিয়ে ঝগড়াও হয়েছিল একবার। তারপর বেশ লোকজনকে ডেকে আমি তাকে খুব মারও খাওয়াই। সে তখন আমাকে বলে গিয়েছিল আমাকে নাকি দেখে নেবে, কিন্তু তার আগেই আমি তাকে পুলিশে ধরিয়ে দিই। তবে সে তো কবেই জেল খাটছে, বহু বছর আগের কথা তো এটা। জেল খেটেছে? কবে মুক্তি পেয়েছে? আমি জানি না, বছর দুয়েক আগে মুক্তি পাওয়ার কথা তো ছিল তার।
কিন্তু তার সঙ্গে আমার তো কোনো যোগাযোগ নেই। তাহলে কি মহাদেবী আসল খলনায়ক? আর তার কি ডক্টর অমল রায়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে? না, যতদূর জানি না। রথিজিৎ হঠাৎ টিনার আঁকা সেই কাগজটি বের করে রমেন সেনগুপ্তর দিকে বাড়িয়ে দিল। এই আঁকাটা দেখুন তো, এই আঁকাটা কি আপনি চিনতে পারছেন? ফল হলো সঙ্গে সঙ্গে। এই কাগজটি দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়, তার হাতে হালকা কাঁপুনি শুরু হয়। এটা এটা রথিজিৎ তার শান্ত ঠান্ডা গলায় বলল, বলুন রমেন বাবু। রমেন সেনগুপ্তর গলা প্রায় বুঝে এসেছে। সে যেন তার মুখ থেকে কিছু কথাই বের করতে পারছে না। অতঃপরও সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এটা তো আমাদের পুরনো ল্যাবের একটা সংকেত ছিল। দুটো বৃত্ত মানে তো একটা গবেষণা কক্ষ, আর ত্রিভুজ মানে তো ল্যাবের গোপন সেই প্রজেক্টের নাম। টিনা টিনা তার মানে এটা জানতো? রমেন সেনগুপ্তের মুখ দেখে মনে হচ্ছিল সে যেন একটা বিরাট বিপদে পড়েছে। ল্যাবের সংকেত? টিনা আপনার কাছে টিউশন নেওয়ার সময় কি ল্যাবে যেত? হ্যাঁ, মাঝে মাঝে সে আসতো। কৌতূহল ছিল তার বেশি। আমি তাকে কিছু কিছু সংকেত শিখিয়েওছিলাম ধাঁধা হিসাবে। এই সংকেতটা আমিই তৈরি করেছিলাম যাতে ল্যাবের কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাইরে না যায়। এটা শুধু আমি আর ডক্টর রায় জানতাম। তাহলে এর মানে অপহরণকারী এই সংকেতটার মানেও জানে। রমেন সেনগুপ্তকে দেখে মনে হয় যেন তার জীবনকালের সবথেকে ভয়াবহ মুহূর্ত এসে হাজির হয়েছে। ভয়ে প্রায় গুটিয়ে গিয়ে তিনি বললেন, রথিজিৎ বাবু, আমায় বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। রথিজিৎ আবার আঁকাটি পকেটে পুরে দিল, তারপর বলল, মহাদেব সম্পর্কে বিস্তারিত বলুন। তার পুরনো ঠিকানা, তার গ্যাংয়ের সদস্যদের নাম, সব। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমরা এতক্ষণ রথিজিতের বর্ণনা শুনছিলাম। আমি এবং সাথে বৌঠানও শুনছেন। আমি বললাম, তাহলে কি মানে মহাদেবী আসল অপরাধী? কিন্তু ডক্টর অমল রায়ের সঙ্গে তার সম্পর্ক কি? আর টিনাকে কিডন্যাপ করে তার লাভই বা কি? প্রতিশোধ। মহাদেব হয়তো রমেন সেনগুপ্তের উপর প্রতিশোধ নিতে চাইছে আর ডক্টর রায়কে ব্যবহার করছে। কিন্তু ল্যাবের সংকেতটা আমাকে আরো ভাবাচ্ছে। দুটো বৃত্ত, মাঝে ত্রিভুজ, এটা হয়তো কোনো বিশেষ গবেষণার চিহ্ন। এমনও তো হতে পারে রমেনবাবু নিজেই এর সঙ্গে জড়িত, তোমাকে হয়তো ভুল তথ্য দিয়েছে। না মেঘ, রমেন সেনগুপ্তর চোখে আমি ভয় দেখেছি, কিন্তু ছলনা দেখিনি। সে সম্ভবত জানে কিন্তু ভয়ে বলতে চাইছে না। আর এই সংকেতটা টিনাই ব্যবহার করেছে, এটা স্পষ্ট। এর মানে টিনা এই সংকেত ব্যবহার করে কিছু বোঝাতে চেয়েছিল। ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল এবং রথিজিৎ গিয়ে ফোনটা তুলল। হ্যালো, হ্যাঁ গণেশ সাহেব, কি বলছেন? মহাদেব দাস গ্রেফতার হয়েছে, কিন্তু সে টিনার ব্যাপারে কিছুই জানে না বলছে। আচ্ছা, তার কাছে কি একটা চিরকুট পাওয়া গেছে? ও, তা কি লেখা আছে তাতে? 8888? রথিজিতের চোখে বিজয়ের ঝিলিক দেখা গেল। সে ফোন রেখে দিয়ে বলল, বিজয়, মেঘ, আমরা হয়তো আসল রহস্যের গভীরে প্রবেশ করছি। গণেশ দেব মহাদেবকে গ্রেফতার করেছে, কিন্তু সে টিনার ব্যাপারে কিছুই জানে না। আর তার কাছে একটা চিরকুট পাওয়া গেছে যেখানে লেখা 88, মানে 88। 88? আর টিনার আঁকাতে দুটো বৃত্ত। দুটো বৃত্ত মানে কি দুটো জিরো? আর ত্রিভুজ? ত্রিভুজ মানে কি 7, মানে 007? না রথিজিৎ, তাহলে তো মানে সেটা ল্যাবের সংকেত নয়। আমার কথা শুনে রথিজিৎ হো হো করে হেসে উঠল, বলল, বিজয়, তুমি আরেকবার মন দিয়ে দেখো। দুটো বৃত্ত, মাঝে একটি ত্রিভুজ। যদি এই আঁকাটাকে একটু ঘুরিয়ে ঠিক এইভাবে দেখা যায়। রথিজিৎ কাগজটি ঘুরিয়ে ধরল
এখন দুটি বৃত্তের মাঝের ত্রিভুজটি একটি ইংরেজি অক্ষর এর মতো দেখাচ্ছে, আর দুটি বৃত্ত দুটি ও এর মতো। আমি আশ্চর্য হয়ে তাকালাম তার দিকে, বললাম, ও এ ও? না 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 না, ও এ ও এ, এটা এটা কিসের ইঙ্গিত? এটা কোনো সাংকেতিক অক্ষর নয় বিজয়, এটা একটা স্থানের নাম, কলকাতার একটি সুপরিচিত স্থানের নাম। ডক্টর অমল রায়ের ল্যাব কোথায় অবস্থিত? ডক্টর রায়ের ল্যাব তো, আহা, আরোরা ল্যাব, আরোরা এভিনিউ, এ ও এ, আরোরার বানান এ ইউ আর ও আর এ। ঠিক ধরেছ বিজয়, ঠিক ধরেছ, কিন্তু টিনার আঁকাটা ও এ ও। টিনা হয়তো সম্পূর্ণ বানানটা বোঝাতে পারেনি, সে অরা বোঝাতে চেয়েছিল। আর অরোরা অ্যাভিনিউতে একটি বিখ্যাত পুরনো অনাথ আশ্রম আছে, আনন্দ আশ্রয়। অনাথ আশ্রম? আনন্দ আশ্রয়? হ্যাঁ, আনন্দ আশ্রয়। মহাদেবকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সে টিনার ব্যাপারে কিছুই জানে না। তার কাছে পাওয়া চিরকুটে লেখা 88। রমেন সেনগুপ্ত বলেছিল মহাদেবকে সে ফাঁসিয়েছে, আর মহাদেব তার প্রতিশোধ নিতে চেয়েছিল। তাহলে কি এই 88 মহাদেবের কোনো পুরনো ঠিকানা বা রোড? এই 88 এই সংখ্যাটার সঙ্গে আমার পুরনো একটা কেসের যোগসূত্র আছে, যেখানে একজন ডাক্তার জড়িত ছিলেন, যিনি অবৈধভাবে কিছু ওষুধ তৈরি করতেন। আর সেই ওষুধের পরীক্ষাগার ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে, যার নম্বর ছিল 88। তাহলে কি সেই ডাক্তারই আসল অপরাধী? কিন্তু সে তো বহু বছর আগে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, কিন্তু তার শিষ্য বা তার সঙ্গে যুক্ত কেউ তো বেঁচে থাকতেই পারে। রমেন সেনগুপ্ত ডক্টর রায়ের প্রাক্তন ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ডক্টর অমল রায় একজন শিশু বিশেষজ্ঞ। তার ল্যাবে কি গবেষণা হয়, আর কেনই বা মহাদেবকে ব্যবহার করা হলো? এইসব প্রশ্নের উত্তর একটাই, অবৈধ ওষুধ। অবৈধ ওষুধ? ডক্টর অমল রায় কি কোনো অবৈধ ওষুধের ব্যবসার সঙ্গে জড়িত? কথাটা বলার সঙ্গে সঙ্গেই রথিজিৎ তাড়াহুড়ো করে জামা কাপড় পরতে শুরু করে এবং আমাকে বলে, বিজয়, গণেশ সাহেবকে এক্ষুনি ফোন করো, এখনই আমাদের আনন্দ আশ্রমে যেতে হবে, এবং রমেন সেনগুপ্তকেও আবারও জিজ্ঞাসাবাদ করতে হবে। তাকেই 88 ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু রাত তো প্রায় গভীর। বলছি রথিজিৎ, এখন কি যাওয়াটা ঠিক হবে? রথিজিৎ দৃঢ় কণ্ঠে বলে উঠল, সময় নেই বিজয়, টিনা বিপদে আছে। আর এই 88 নাম্বারটা কোনো সাধারণ নাম্বার নয়। গভীর রাত। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরনো বিশাল একটি অনাথ আশ্রমের সামনে, যার নাম আনন্দ আশ্রম। পুরনো ইটের তৈরি, অনেকটা পরিত্যক্ত বাড়ির মতো দেখতে। চারিদিকে গাছপালা, নিস্তব্ধতা এতটাই যে নিজেদের হৃদস্পন্দন পর্যন্ত শোনা যাচ্ছে। ইন্সপেক্টর গণেশ দে ও তার কয়েকজন কনস্টেবল আশ্রমের বাইরে পজিশন নিয়েছেন। রথিজি তো আমি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম। বাতাসটা কীরকম যেন ভারী ভারী ঠেকতে লাগলো, আর স্যাঁতস্যাঁতে কীরকম একটা গন্ধ যেন নাকে ভর ভর করে ঢুকতে লাগলো। রথিজিৎ গলার শটটা একটু নামিয়ে বলল, এই জায়গাটা অনেক পুরনো, শহরের মানুষের কাছে এর ইতিহাস প্রায় অজানা। আমি ফিসফিস করে বললাম, কিন্তু এখানে টিনাকে কেন নিয়ে আসবে? রথিজিৎ চারিদিকে একবার চোখটা বুলিয়ে নিয়ে বলল, এই আশ্রমের পিছনে একটি পরিত্যক্ত অংশ আছে, যা বহুকাল ধরেই তালাবন্ধ। টিনা হয়তো সেখানেই থাকতে পারে, এছাড়া তো আমি আর কোনো দিশা দেখছি না। আমরা ধীরে ধীরে আশ্রমের ভিতরের দিকে এগোতে থাকলাম। নিস্তব্ধতা ভঙ্গ করে মাঝে মাঝে বাদুড়ের ডানা ঝাপটানোর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ চলার পর হঠাৎ দেখলাম রথিজিৎ থেমে গেছে। সে একটি বন্ধ দরজার সামনে দাঁড়ালো। দরজাটি বেশ পুরনো, মরচে পড়া, আর দরজার গায়ে একটি ছোট কাঠের ফলক। ফলকে লেখা 88, মানে 88।
আমি আর্তনাদ করে বলে উঠলাম, হ্যাঁ, 88? আরে এটাই তো সেই নম্বর। গণেশদী সাহেব, এই দরজাটা ভেঙে ফেলুন। কখন যে ইন্সপেক্টরও আমাদের পিছন পিছন এসে হাজির হয়েছেন তা বুঝিনি। রথিজিৎ ইন্সপেক্টরকে কথাটি বলল। যেমন বলা আর তেমনি কাজ। পুলিশ কনস্টেবলরা দ্রুত দরজাটা ভেঙেও ফেললেন। দরজাটা খোলার সাথে সাথেই ভিতর থেকে কেমন যেন একটা পচা গন্ধ ভেসে আসে। ভিতরে একটা সংকীর্ণ করিডোর দেখা গেল, আর করিডোরের শেষে আবারও একটি বড় লোহার দরজা। এই জায়গাটা বহুদিন ধরে বন্ধ স্যার। এটা পুরনো হাসপাতালেরই অংশ ছিল। রথিজিৎ ইশারায় সেই লোহার দরজার কাছে যেতে ইঙ্গিত করল। সেই লম্বা করিডোর দিয়ে আমরা সেই লোহার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। রথিজিৎ ওখানে দাঁড়িয়ে চারিদিক ফিরে কেমন যেন ফোঁস করে গন্ধ শুকতে লাগলো। তারপর বলল, এখানে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি, রাসায়নিক গন্ধ। ইন্সপেক্টর, আর দেরি করবেন না, এটাও ভাঙুন। লোহার দরজাটাও ভাঙা হলো। ভিতরে প্রবেশ করে সবাই স্তম্ভিত হয়ে গেলাম। এটাকে একটা ছোট ল্যাবরেটরি বলা যায়। পুরনো কাঁচের সরঞ্জাম, বিকার, টেস্ট টিউব সব ছড়ানো ছিটানো। ঘরের এক কোণে টিনা অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার মুখ টেপ দিয়ে বাঁধা। তার পাশে একটা ইঞ্জেকশন সিরিঞ্জি পড়ে আছে। আমি চেঁচিয়ে বললাম, টিনা! ইন্সপেক্টর গণেশ ও তার লোকজন দ্রুত টিনাকে উদ্ধার করেন। এর মাঝে রথিজিৎ একবার টিনার পালসটাও চেক করে। তারপর রথিজিৎ হাতের পাশের সিরিঞ্জটা তুলে নিয়ে পরীক্ষা করতে করতে বলে, এই সিরিঞ্জে একটি বিশেষ রাসায়নিকের গন্ধ পাচ্ছি। রেড ল্যাব, এটা সাধারণ ল্যাব নয়, এখানে অবৈধ কিছুই তৈরি হতো। ঠিক তখনই ল্যাবের এক অন্ধকার কোণ থেকে কিছু একটা শব্দ শোনা যায়। রথিজিৎ ইশারায় পুলিশকে সতর্ক করে এবং আমিও সেই মুহূর্তে খানিকটা পিছনে সরে আসি। কিছুক্ষণের মধ্যেই একটি ছায়া মূর্তি সেখান থেকে বেরিয়ে এলো। তার চোখ মুখ ঢাকা, পরনে ল্যাবের কোট। আমি বলে উঠলাম, এ কোন মুখোশধারী? তাহলে কি এরাই আসল অপহরণকারী? সেই মুখোশধারী বিকৃত কণ্ঠে বলে উঠল, তোমরা তোমরা এখানে কি করছো? এই জায়গায় তোমাদের কোনো অধিকার নেই। রথিজিৎ ঠান্ডা গলায় বলল, টিনাকে কেন অপহরণ করেছো, আর এই ল্যাবের রহস্যই বাকি? কিন্তু হঠাৎ মুখোশধারী উত্তর না দিয়ে রথিজিতের দিকে ছুটে আসে, হাতে একটা ছুরি। রথিজিৎ তৎপরতা দেখিয়ে দ্রুত সরে গেল। পুলিশেরা সেই সুযোগে মুখোশধারীকে ঘিরে ফেলে। ধস্তাধস্তি শুরু হয়। মুখোশধারী অত্যন্ত ক্ষিপ্ত, তাকে ধরা অতটা সহজ নয়। আমি বললাম, যেই হোক না কেন, এ সাধারণ কেউ নয়, এর বেশ ভালো প্রশিক্ষণ আছে। ধস্তাধস্তি চলতেই লাগলো। একবার পুলিশ ধরছে, আবার কোনো রকমে সে হাত থেকে ফসকে যাচ্ছে। রথিজিৎ বন্দুক চালাতে আগেই মানা করেছে, তাই কেউ বন্দুক চালাচ্ছে না। আর মুখোশধারী এই সুযোগটারই ব্যবহার করে যাচ্ছে। ধস্তাধস্তির এক পর্যায়ে মুখোশধারী রথিজিতের দিকে একটি কাঁচের শিশি ছুঁড়ে মারল। শিশিটি রথিজিতের হাতের কাছে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সেখান থেকে এক তীব্র ঝাঁঝালো গন্ধ বেরিয়ে আসলো। রথিজিৎ কাস্তে কাস্তে মুখে চাপা দিয়ে বলল, সবাই মুখে চাপা দাও, এটা ক্লোরোফর্ম, সাবধান। মুখোশধারী এই সুযোগে পালাতে চেষ্টা করলো, কিন্তু গণেশ দে তাকে দ্রুত জাপটে ধরেন। আর ঠিক সেই সময় ঘটে যায় আসল কাণ্ডটা। তার মুখ থেকে মুখোশটা খুলে পড়ে যায়। আমি আশ্চর্য হয়ে বলে উঠি, শিলা রায়, টিনার মা! সবাই হতবাক হয়ে যায়। শিলা রায়ের মুখে কোনো অনুশোচনা নেই, বরং একটা অস্বাভাবিক হাসি। তার চোখ দুটো উন্মাদনায় জ্বলছে। তিনি উন্মত্তের মতো হেসে বললেন, হ্যাঁ, আমি টিনাকে এখানে এনেছি। আমি এই ল্যাব তৈরি করেছি। শিলা, তুমি? কিন্তু কিন্তু কেন? হঠাৎই পিছন দিক থেকে অমলবাবুর গলা শোনা গেল। এতক্ষণ ওনাকে দেখিনি, বোধহয় গোপন অভিসারের সফল হওয়ার প্রচেষ্টারই অপেক্ষা তিনি করছিলেন।
ওনার মুখ এখন আগের থেকেও অন্ধকারে ঢেকে গেছে। এরপর শিলা অমল রায়ের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন? তুমি জানো না কেন? তুমি আমাকে কি করেছো? তোমার লোভ, তোমার মিথ্যা, তোমার অবৈধ ব্যবসা। অবৈধ ব্যবসা? ডক্টর রায়? হ্যাঁ, আমার স্বামী শহরের নামকরা শিশু বিশেষজ্ঞ। সে আসলে একজন প্রতারক। সে অবৈধ ওষুধ তৈরি করে বাচ্চাদের ওপর পরীক্ষা করে। এই ওষুধটি একটা মাদক যা শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি রোধ করে। সে এই ওষুধের নাম দিয়েছিল অরোরা। আর টিনা ছিল তার প্রথম শিকার। আমি টিনাকে বাঁচাতে চেয়েছিলাম। আমি ওকে এই নরক থেকে বের করে আনতে চেয়েছিলাম। এই ল্যাবের পুরনো করছিল। আবার বাবা ছেলের একজন বিজ্ঞানী যিনি এই ল্যাবে কাজ করতেন। তিনি জানতেন ডক্টর রায়ের সব অপকর্ম, কিন্তু ডক্টর রায় তাকে খুন করে আর আমাকে ভয় দেখিয়ে এইসব কাজে সাহায্য করতে বাধ্য করে। মহাদেব আমার বাবার বন্ধু ছিল। সে জানতো সব কিছু। আমি ওকে ব্যবহার করেছি যাতে আপনাদের সন্দেহ ডক্টর রায়ের ওপর না পড়ে। তাহলে টিনাকে অপহরণ করে আপনি এখানে এনেছিলেন যাতে সে এই ওষুধের প্রভাব থেকে মুক্তি পায়, তাই তো? শিলা রায়ের অবস্থাটা ঠিক ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভবপর না। কতকটা কান্না ও হাসির এক সমমিশ্রণ। তিনি বললেন, হ্যাঁ, আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। ও সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু আপনারা সব শেষ করে দিলেন। ইন্সপেক্টর গণেশ দে শিলা রায়কে গ্রেফতার করেন। ডক্টর অমল রায় হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। টিনাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ইন্সপেক্টর আমাদের আজকের মতন বাড়ি চলে যেতে বলেন। আর ধকলও তো কম হয়নি সবার। শেষবার টিনাকে দেখে আমরা যথারীতি বাড়ি ফিরে আসি। পরদিন সকাল। টিনার জ্ঞান ফিরেছে। আমরা এখন হাসপাতালে রয়েছি, টিনার কেবিনেই। তার বাবা ডক্টর অমল রায় তার পাশে বসে আছেন, চোখে অনুশোচনার ছাপ। এইমাত্র আমি, রথিজিৎ এবং মেঘমালা এখানে এসে উপস্থিত হয়েছি। বৌঠান এমন জেদ করছিল টিনাকে দেখার জন্য, তাই আনতেই হলো। আসলে মেয়ের বোন তো। রথিজিৎ টিনার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি এখন কেমন আছো টিনা? টিনা একেবারে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, ভালো। রথিজিৎ ডক্টর অমল বাবুর দিকে তাকিয়ে বললে, আপনার স্ত্রী যা বললেন তা কি সত্যি ডক্টর রায়? ডাক্তার অমল রায় প্রথমটা মাথা নিচু করে কোনো জবাব দিলেন না। তারপর একবার টিনার দিকে তাকালেন আর পরবর্তীতে আবার মাথা নিচু করে বলে উঠলেন, হ্যাঁ রতিজিৎ বাবু, আমি অপরাধী। আমি অর্থের লোভে এই জঘন্য কাজ করেছি। শিলা আমাকে বহুবার নিষেধ করেছে, কিন্তু আমি শুনিনি। আমি জানি আমার কোনো ক্ষমা নেই। আমি অপরাধী। হ্যাঁ, আমি। তাহলে রমেন সেনগুপ্ত কি এর সঙ্গে জড়িত ছিল? রমেন সেনগুপ্ত এই ওষুধের ব্যাপারটা জানতো, কিন্তু সে এর সঙ্গে জড়িত ছিল না। সে ডক্টর রায়ের কাছ থেকে দূরে সরে এসেছিল। সে কেবল ভয়ে চুপ ছিল। আমি অমলবাবুকে জিজ্ঞাসা করলাম, কিন্তু আর মহাদেব সে কেন জড়িত হলো? মহাদেব শিলাদেবীর বাবার বন্ধু ছিল। সেই ল্যাবের গোপন কাজ সম্পর্কে জানতো। সে চেয়েছিল ডক্টর রায়কে ফাঁসাতে। শিলাদেবী তাকে ব্যবহার করেছিলেন যাতে পুলিশ প্রথম দিকে রমেন সেনগুপ্ত এবং মহাদেবকে সন্দেহ করে। কিন্তু শিলাদেবী একজন মা হয়ে নিজের সন্তানকে এমন বিপদের মুখে ঠেলে দিলেন কেন? শিলাদেবী টিনাকে বাঁচানোর জন্য এই কাজ করেছিলেন। তিনি জানতেন টিনা এই ওষুধের প্রভাবে অসুস্থ হয়ে পড়ছে। তিনি নিজের হাতেই টিনাকে সুস্থ করে তুলতে চেয়েছিলেন, কিন্তু লোকচক্ষুর আড়ালে। তবে তার পদ্ধতিটা ছিল একটু অপরাধমূলক, আর তার মানসিক স্থিতিও হয়তো ততদিনে অনেকটাই বিগড়ে গিয়েছিল এইসব অপরাধের অংশীদার হয়ে।
এই ঘটনা প্রমাণ করে অপরাধ শুধু অন্ধকার গলিতে থাকে না, অনেক সময় তা ঝলমলে আলোর আড়ালেও লুকিয়ে থাকে। চলো বিজয়, মেঘ, তুমি এসো, বাকি কাজ গণেশ সাহেব দেখে নেবেন।